হাজার বছরের পুরনো সভ্যতা থেকে আজকের আধুনিক যুগ সবেতেই কাজ করেছে এই ধাতুটি এতই মূল্যবান যে ইংরেজরা রীতিমতো আগুনে পুড়িয়ে গলিয়ে নিয়ে গেছে। প্রাচীন কাল থেকেই মহান রাজারা পর্যন্ত তিনটি জিনিসের উপর যুদ্ধ করেছেন: নারী, সোনা আর জমি। সোনা এমন একটি ধাতু যা যেখানেই থাক, যে পরিস্থিতিতেই থাক, বছরের পর বছর একই রকম থাকে, কখনো নষ্ট হয় না। গত কয়েক মাসে সোনার দাম তার পুরনো সব রেকর্ড ক্রস করে গেছে। আধুনিক যুগে এসেও সোনা নামক ধাতুটার খুব কাছাকাছি গেলে আমরা দেখতে পাই বহু যুগ আগের থেকেই মানুষ সোনাকে বিশেষ মর্যাদা দিয়েছে। প্রাচীন লিদিয়া, মেসোপটেমিয়া, পারস্য সভ্যতায় তো সোনা শুধু অলংকার বা প্রতীক নয়, এটি ছিল শক্তি, মর্যাদা ও অহংকারের বিষয়। সেই সময় থেকে কেনা বেচাতে পর্যন্ত মুদ্রা বা মূল্য হিসাবে সোনা ব্যবহার করা হয়েছে। বিশ্বযুদ্ধের পরে আর্থিক সংকটগুলোতে সোনা বারংবার রক্ষা করেছে সারা দেশকেই। এবারে তাহলে সোনার দাম বেড়ে যাওয়ার কিছুটা ইতিহাস আর কিছুটা বাস্তব জানবো আমরা। ইতিহাস সাক্ষী আছে, যখনই কোনো বড় যুদ্ধ হয়েছে তখনই সোনার দামে এসেছে প্রচুর পরিবর্তন। সোভিয়েত আফগান যুদ্ধ 1979 সাল, তখনও সোনার দামে অনেকটা পরিবর্তন দেখা গেছিল। এছাড়াও 2001 সালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলা হওয়ার পরও একই ঘটনা। 2008 সালে যখন সারা বিশ্ব জুড়ে বাজারে মন্দা দেখা দিয়েছিল, তখনও সোনার দামে প্রচুর পরিবর্তন এসেছিল। আর বর্তমান সময়ের কথা আমরা ভুলি কি করে? রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকেই তো সোনার দামে এতটা পরিবর্তন এসেছে। কিন্তু কেন এতটা পরিবর্তন এলো তা জানতে হলে ডলার আর সোনার সম্পর্কটি আমাদের বুঝতে হবে। ডলার হচ্ছে বিশ্বের প্রধান মুদ্রা। পুরো পৃথিবীর অধিকাংশ দেশ বাণিজ্য, তেল, সোনা ও অন্যান্য জিনিসপত্র কেনাবেচা করে ডলারে। অর্থাৎ আমেরিকার বাইরেও আন্তর্জাতিক লেনদেনের ভাষা হলো ইউএস ডলার। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সারা বিশ্বের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু এমন একটি দেশ ছিল যে দেশ এত কিছুর পরেও সব থেকে পাওয়ারফুল ছিল। সেই দেশটি হলো আমেরিকা। আমেরিকার কাছে সেই সময় সারা দুনিয়ার 60% সোনা মজুদ ছিল। পৃথিবীতে যা সোনা আছে তা নির্দিষ্ট, সোনাকে টাকার মতো প্রিন্ট করা যায় না। আমেরিকা সেই সময় একটা বুদ্ধি আটলো। আমেরিকা সমস্ত দেশকে বলল, নিজের কারেন্সি নিয়ে তোমরা ঝগড়া করো না, সারা বিশ্ব মিলে আমরা একটাই কারেন্সি তৈরি করব, সেটা হলো ইউএস ডলার। কিন্তু অন্যান্য দেশরা আমেরিকাকে ভরসা করতে পারলো না। তাই আমেরিকা কথা দিল, কোনো দেশ যদি তাকে 28 গ্রাম সোনা দেয় তাহলে আমেরিকা তাকে $35 দেবে। আর যদি কোনো দেশ ডলার ব্যবহার করতে না চায় তাহলে সেই দেশ আমেরিকাকে ডলার ফেরত দিয়ে দেবে এবং আমেরিকা থেকে সমান পরিমাণে সোনা নিতেও পারবে। অর্থাৎ সোনার দাম আর ডলারের দাম এক হয়ে যায় এখান থেকেই। এভাবে 1950 নাগাদ সারা বিশ্বের 70% সোনা আমেরিকার কাছেই ছিল। আমেরিকার সরকার এক সময় অনেক বেশি ঋণ নেয় আর নতুন ডলার ছাপাতে থাকে, ফলে ডলারের মান কমে যায়। এই পরিস্থিতিতে যদি অন্যান্য দেশগুলি আমেরিকাকে ডলার দিয়ে তার পরিবর্তে নিজেদের সোনা ফেরত দেয়, তাহলে আমেরিকা সেই পরিমাণ সোনা তাদের ফেরত দিতে পারবে না, কারণ ততদিনে আমেরিকা সোনার থেকে বেশি পরিমাণে ডলার ছাপিয়ে ফেলেছিল। তাই 1971 সালে আমেরিকার প্রেসিডেন্ট ঘোষণা করলেন যে এবার থেকে আর সোনা ডলারের সাথে বাঁধা থাকবে না। তাই তৎকালীন সময়ে চুপি চুপি হলেও প্রত্যেক দেশ ইউএস ডলারের উপর ভরসা না করে সোনা কিনতে থাকে, আর তখন থেকে সোনার দাম বেড়ে আসছে। আমেরিকার ওপর থেকে মানুষের ভরসা যত কমবে ততই সোনার দামও বাড়বে। সোনার দাম বাড়ার সব থেকে একটা বড় কারণ হলো আপনি নিজেও। যুদ্ধ, অর্থনীতিতে অনিশ্চয়তা, বাজারে জিনিসপত্রের দাম হঠাৎ করে বাড়তে শুরু করলে সাধারণ মানুষ তখন খুব সহজেই ধাবিত হয় সোনা কেনার উদ্দেশ্যে। বর্তমান সময়ে চীন, পোল্যান্ড, ভারত, ব্রাজিলের পাশাপাশি অন্যান্য দেশগুলো প্রচুর পরিমাণে সোনা কিনছে এবং নিজের রাজকোষে মজুদ করে রাখতে চাইছে। সোনা কখনো তৈরি করা যায় না। সারা পৃথিবী জুড়ে যত সোনা রয়েছে, সেটা গয়না হিসেবেই হোক কিংবা মাটির তলাতেই হোক বা ব্যাংকে বার হিসাবেই হোক, সেই সব সোনাই সীমিত। এই সব মিলে 2025 সালের দিকে ভারতে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছে গেছে। আর এরই মধ্যে সাধারণ মানুষের মধ্যে আসছে এক কঠিন প্রশ্ন, তারা এখন সোনা কিনবেন কি না? কোনো বিশ্লেষকই 100% নিশ্চিত করে বলতে পারবেন না যে সোনার দাম আরো বাড়বে নাকি কিছুটা কমে আসবে। তাহলে আপনার কি করা উচিত? আপনি যদি এখন সোনাকে নেন এবং সেই সোনাকে 2 থেকে 10 বছর পর্যন্ত নিজের কাছে রেখে তারপরে বিক্রি করার কথা ভাবেন, তাহলে আপনি
অবশ্যই লাভ করবেন, কারণ ততদিনে তো সোনার মূল্য 2 লাখ পর্যন্ত হবেই। কিন্তু যদি আপনার পরিস্থিতি এমন হয় যে আপনি দ্রুত রিটার্ন চান বা খরচ করতে হতে পারে, তাহলে অবশ্যই এখন কিনবেন না, কারণ এই দাম ওঠানামার সময়তে বিক্রি করা বা কেনা কোনোটাই বুদ্ধিমানের পরিচয় না। এতে আপনার লাভের থেকে বেশি ক্ষতি হবে। আপনি যে পরিমাণ টাকা রোজগার করেন তার কিছু অংশ অবশ্যই সোনাতে লাগাতেই পারেন, কিন্তু সব টাকা এক জায়গায় লাগাবেন না, কারণ তারা জানে যখন সবাই কিনে ফেলে তখনই বিক্রি করা সেরা সময়। তারপর শুরু হবে অন্য এক অধ্যায়। সবার ঘরে সোনা থাকবে কিন্তু বাজারে অর্থের সংকট দেখা যাবে। খাবার, ওষুধ, অন্যান্য কাজও সোনা দ্বারা তো সম্ভব নয়। সবকিছুর জন্য প্রয়োজন টাকা, তাই মানুষ আবার সোনা বিক্রি করতে চাইবে। সবাই যখন সোনা বিক্রি করবে তখন 2 লাখ টাকায় যারা সোনা কিনেছেন সেই সোনাকে হয়তো 1.5 লাখে বিক্রি করতে হলো। তাই কোনো কিছুই অতিরিক্ত বা খুব কমই ভালো নয়। সোনাকে একেবারে বাদ দেওয়া চলবে না, আবার প্রচুর পরিমাণে সোনা কিনে নেওয়া চলবে না। টাকা এবং সোনার মধ্যে ব্যালেন্স রেখেই চলতে হবে। বিশ্ব অর্থনীতিবিদদের মতে আগামী 1 বছরে সোনার দাম প্রায় 30 থেকে 40% পর্যন্ত কমে যেতে পারে। তবে এগুলো কতটা সত্যি কতটা মিথ্যে তার সিদ্ধান্ত আমরা কেউই নিতে পারবো না। সোনা শুধু একটি ধাতু নয়, এক বিশ্বাস, এক নিরাপদ ঠিকানা, এক বিনিয়োগের উপায়। কিন্তু আজ সেটা এক সহজ সিদ্ধান্ত থেকে ভুল হতে পারে, কারণ সময় বদলাচ্ছে, মানসিকতাও বদলেছে বিশ্ব। তাই বলি, কেনার আগে চিন্তা করুন, অপেক্ষার আগে মূল্যায়ন করুন। ভালোভাবে সিদ্ধান্ত নিয়ে ভেবে চিন্তে সোনা কিনবার কথা কিংবা বেচবার কথা ভাবুন। আজকের এই ভিডিওতে দেখলাম সোনার ইতিহাস, দামের চলাচল, সংকটের সম্ভাবনা, ভবিষ্যতের পথ কিরকম হতে পারে সবকিছুই। যদি এই ভিডিওটি আপনাকে নতুন দৃষ্টিভঙ্গি দিয়েছে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন। কমেন্টে লিখে জানান আপনি কি পথ বেছে নিয়েছেন। এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।